ইথিন থেকে ইথানল আর ইথানল থেকে ইথিন, তাহলে পারস্পরিক রূপান্তর বলতে আসলে এটা বোঝায় আমরা ইথিন থেকে একবার ইথানল তৈরি করব, ইথানল থেকে ইথিন বানাবো। হ্যাঁ, তাহলে দেখেন কেমন হবে। যদি আমি প্রথমে হচ্ছে এরকম করি, ইথিন থেকে ইথানল বানাবো, তাহলে ইথিন থেকে যখন ইথানল বানাবেন বুঝতে হবে সংকেতগুলো লেখা শিখতে হবে। ইথিনের সংকেত লিখতে হবে, ইথানলের সংকেত লিখতে হবে। ইথিনটা হচ্ছে কার্বন কার্বন, এখানে CH2, ধরেন ডাবল বন্ড CH2, ইথিন। আর এই ইথিন থেকে আমি ইথানল বানাবো। তো ইথানল বানানোর জন্য অনেক প্রসেস থাকলে আমরা সহজ একটা করি, পানির সাথে বিক্রিয়া করে পানি দেওয়ার পরে H3PO4 ফসফরিক অ্যাসিড প্রভাবক দিলাম, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি, ধরেন 60 অ্যাটমসফিয়ার চাপ দিলাম। এই ইথিনের সঙ্গে ফসফরিক অ্যাসিড প্রভাবক দিয়েছি, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি, 60 অ্যাটমসফিয়ার চাপ দিয়েছি। দেওয়ার পরে ইথিনের দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এক পাশে H যুক্ত হবে আর এক পাশে কি হবে, OH। সংকেতটা যেটা হবে সেটা হচ্ছে কি CH3, বন্ধন হচ্ছে CH2, সাথে হচ্ছে OH। মাঝখানে যে দ্বিবন্ধনটা ছিল না, দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এক পাশে H যুক্ত হচ্ছে আর এক পাশে কি হচ্ছে, OH। ইথিন থেকে আমরা যেটা পাইলাম সেটা, এই জায়গাটার নাম তো আমরা জানি সবাই, এর নাম হচ্ছে ইথিন। আর এটার নাম কি বলেন তো, ইথানল। একটা হচ্ছে ইথিন, একটা ইথিন থেকে আমরা কি পাইছি, পানি যোগ করেছি, ফসফরিক অ্যাসিড প্রভাবক দেওয়া হয়েছে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি, 60 অ্যাটমসফিয়ার চাপ দিয়েছি। ইথিন থেকে কি পাওয়া গেছে, ইথিন থেকে পাওয়া গেছে যেটা, সেটার নাম হচ্ছে কি বলেন তো, ইথানল। এবার আমরা ঠিক অপোজিটটা করব। হ্যাঁ, উল্টা উল্টা হচ্ছে ইথানল থেকে ইথিন তৈরি করব, ইথানল থেকে হচ্ছে ইথিন। ইথানল থেকে যদি ইথিন বানাতে চান, ইথানলের সংকেত আমরা লিখে ফেলছি ওখানে এরকম, CH3 বন্ধন CH2OH, এর নাম হচ্ছে ইথানল। স্যার এই ইথানল থেকে আমি বানাবো কি বলেন তো, ইথিন বানাবো। এর সঙ্গে H2SO4 সালফিউরিক অ্যাসিড যোগ করব, সালফিউরিক অ্যাসিড গাঢ় যোগ করব, তাই না? গাঢ় সালফিউরিক অ্যাসিডের নিরোধক ধর্ম আছে। নিরোধক মানে কি বলেন তো, যারা অন্য যৌগ থেকে পানির অংশকে শোষণ করে নেয়, পড়ছিলাম না? তো এখান থেকে H যাবে। আমি যদি বিক্রিয়া একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি তাহলে CH2, এখানে একটা H হবে, বুঝছেন? তো H আর OH যদি এখান থেকে চলে যায়, এই অংশটা যদি এখান থেকে চলে যায়, স্বাভাবিকভাবে পানি আকারে বের হবে। তাহলে এখানে মাঝখানে অপসারণ বিক্রিয়া হবে না। আমরা বলছিলাম পাশাপাশি দুই কার্বন থেকে যদি দুইটা মূলক চলে যায়, তাহলে মাঝখানে একটা নতুন বন্ধন সৃষ্টি হবে, CH2 হবে, ডাবল বন্ড CH2 হবে, যোগ পানি হবে। এই পানিটা কি শোষণ করবে, সালফিউরিক অ্যাসিড তার ভেতরে শোষণ করে নেবে, তাই না? তাহলে আমরা দেখেন ইথানল থেকে আমরা কি পাচ্ছি, ইথিন পাচ্ছি। তাহলে ইথানল থেকে ইথিন থেকে ইথানল পাচ্ছি, ইথানল থেকে আবার কি পাচ্ছি, ইথিন পাচ্ছি। এই হচ্ছে পারস্পরিক রূপান্তর বলে। কখনো যদি আসে যে ইথানল থেকে ইথিন বানান, আবার ইথিন থেকে ইথানল বানান, তারা যেন আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, এ হচ্ছে পারস্পরিক রূপান্তরের গল্প কাহিনী। আর দিতে পারেন, সমস্যা নেই, ডট সালফিউরিক অ্যাসিড ডট পানি দিতে পারেন, অথবা শুধু পানি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, লিখলেই হলো। আচ্ছা, মূল প্রোডাক্ট আমরা লিখে ফেলছি। এবার আসবো হচ্ছে ইথিন থেকে। আমি স্পেসিফিক অ্যালকিন লিখছি না, একটা যৌগ লিখছি ইথিন। ইথিন থেকে আমি কয়েকটা যৌগ তৈরি করব, আর আপনাদেরকে ওই বিক্রিয়াকে কাজে লাগিয়ে প্রোপিন থেকে তৈরি করতে বলবো। সুতরাং ইথিন থেকে কি কি যৌগ তৈরি করা যাবে সেটা ভালো করে জেনে নেবেন। ইথিন থেকে যেগুলো পাবেন অ্যালকিন গ্রুপের সমস্ত যৌগ থেকে তাই তৈরি করা মোটামুটি সম্ভব হবে। তো আমরা নেক্সট আসি হচ্ছে, দেখেন ইথিন হতে নিম্নোক্ত যৌগ প্রস্তুতি। ইথিন থেকে নিম্নোক্ত যৌগ প্রস্তুতি। আর নিম্নোক্ত যৌগ বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা এখন লিখি না, সেগুলো লিখবো, বুঝছেন? একটা একটা করে লিখবার তৈরি করব। যেমন ধরেন ইথিন থেকে ইথেন, ভালো করে মনোযোগ সহকারে দেখেন। ইথিন থেকে আমি হচ্ছে ইথেন তৈরি করব। ইথিন মানে দ্বিবন্ধনযুক্ত যৌগ না, সেখান থেকে আমি হচ্ছে একক বন্ধনযুক্ত যৌগে কনভার্ট করবার চেষ্টা করব। তাহলে কেমন করে হবে? তাহলে ইথিন যদি হয় তাহলে CH2 ডাবল বন্ড CH2 হবে, নাম কি হবে, ইথিন। CH2 ডাবল বন্ড CH2, ইথিন না?
এখান থেকে আমি কি বানাবো? ইথেন। ইথেন যদি বানাতে চাই তাহলে কি যোগ করব বলেন তো স্যার? হাইড্রোজেন যোগ করবো। ফাইন। তাহলে এর সাথে যদি আমি একটা হাইড্রোজেন যোগ করে দেই, নিকেল প্রভাবক দিলাম, ধরেন টেম্পারেচার কত 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি প্লাটিনাম বা প্লাটিনাম ইউজ করতাম তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হতো, তাই না? বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দ্বিবন্ধন ভেঙে গিয়ে দুপাশে দুটো কি যুক্ত হবে বলেন তো? হাইড্রোজেন যুক্ত হবে। আমরা একত্রে লিখতে পারি CH3 বন্ধন CH3। ইথিন থেকে হাইড্রোজেন যোগ করলে কি পাওয়া গেল বলেন তো? ইথেন পেয়েছি। সমস্যা আছে কারো? ইথেনের সঙ্গে হাইড্রোজেন যোগ করেছি, নিকেল প্রভাবক দিয়েছি, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি। ইথিন থেকে আমরা কি পাইলাম? ইথেন পেয়েছি। 2 নম্বর প্রস্তুতি আসে, ইথাইল ক্লোরাইড। ইথিন থেকে আমরা কি তৈরি করব? ইথাইল ক্লোরাইড। ইথিন থেকে যদি ইথাইল ক্লোরাইড তৈরি করতে চাও তাহলে কেমন করে হবে দেখেন। ইথিন মানে দ্বিবন্ধন CH2 ডাবল বন্ড CH2 ইথিন। ইথিন থেকে আমি ইথাইল ক্লোরাইড তৈরি করব। ইথিনের সঙ্গে আমি যোগ করব HCl। HCl যখন যোগ করব না, এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, বুঝছেন? দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এক পাশে হাইড্রোজেন হবে, এক পাশে কি হবে? ক্লোরিন হবে। তাহলে কেমন সংকেত হবে? CH3 বন্ড CH2Cl। এখানে হাইড্রোজেন পারঅক্সাইড একটা বিষয় আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব, আপাতত নয়, কারণ কিছুক্ষণ পরে আমরা মার্কিনিকভ বা অ্যান্টি মার্কিনিকভের সূত্রগুলো নিয়ে কথা বলবো, তখন আলোচনা করবো, আগায় নেই। তাহলে ইথিন থেকে ইথাইল ক্লোরাইড তৈরি করা কোনো বিষয় আছে? ইথিনের সঙ্গে আমি HCl যোগ করেছি, বলেন। ক্লোরিন দিলে ডাইক্লোরো ইথিন হবে। এত প্রতিস্থাপন হবে না, সংযোজন হবে। যে আমরা করছি, সমস্যা কি আছে দেখো, তোমার মনের আশা পূরণ করছি। 1,2 ডাইক্লোরো দিবে না ব্রোমো দিবে বল? ক্লোরো, ওকে ফাইন। ডাইক্লোরো, ব্রোমিন দিলে ডাই ব্রোমো হতো, হ্যাঁ, ডাইক্লোরো ইথেন বানাবো আমি, সমস্যা নেই। তাহলে 1,2 ডাইক্লোরো ইথেন কার থেকে তৈরি করব? এ কথা থেকে তৈরি করব, ইথিন থেকে না? ইথিন থেকে। দেখো ইথিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 ইথিন, ওকে। ইথিন থেকে আমি ডাইব্রোমো কি করবো? ডাইক্লোরো ইথেন বানাবো। তো কি যোগ করব? ক্লোরিন। যখন আমি ক্লোরিন যোগ করব তখন জাস্ট এই মাঝখানে যে দুটো বন্ধন আছে না, এই বন্ধন দুটো ভেঙে যাবে, বুঝছেন? ভেঙে গিয়ে উৎপন্ন করবে কি? CH2 বন্ড CH2। স্যার এখানে একটা ক্লোরিন হবে, এখানে একটা ক্লোরিন হবে। নামটা কি বলবো আমরা? 1,2 ডাইক্লোরো ইথেন। কি বলবো? 1,2 ডাইক্লোরো ইথেন। ইথেনের সঙ্গে ক্লোরিন যোগ করছি, জাস্ট বন্ধন ভেঙে 1,2 ডাইক্লোরো ইথেন তৈরি হচ্ছে। ইথেন থেকে আমরা তিনটা পাইলাম, একটা পাচ্ছি ইথেন, একটা পাচ্ছি ইথাইল ক্লোরাইড, একটা পাইলাম 1,2 ডাইক্লোরো ইথেন। 1,2 ডাইক্লোরো কি হবে? ইথেন। আশা করি বুঝছেন, সমস্যা আছে কি? আচ্ছা ফাইন। এখন এই 4 নাম্বার বিক্রিয়াটা দেখে আসি, উপর দিকে উঠে দিতে অথবা চেঞ্জ করি। ইথিন থেকে হয়নি, এত তো সময় লাগার কথা না। ইথিনের সঙ্গে ক্লোরিন যুক্ত করেছি, বন্ধন ভেঙে গেছে, দুপাশে দুটা ক্লোরিন যুক্ত হয়েছে, যে কারণে বলছি 1,2 ডাইক্লোরো হচ্ছে ইথেন। আচ্ছা এখন দেখেন ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল স্বাভাবিকভাবে আমরা ইথিলিন গ্লাইকল তৈরি করতে পারবো। কার থেকে তৈরি করবো ইথিলিন গ্লাইকল? ইথিন থেকে। তো ইথিনের সংকেত যেটা সে লিখি CH2 ডাবল বন্ড CH2 ইথিন হবে। গ্লাইকল তৈরি করতে গেলে কি লাগবে বলেন তো? ওই যে মনে আছে H2 পানি, জায়ামান অক্সিজেন, তাই তো? পানি আর জায়ামান অক্সিজেন দিয়ে এমনি এমনি তৈরি হবে না। এই যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়েছিলাম, মনে পড়ে? এই পরীক্ষার নাম কি ছিল? বিয়ার পরীক্ষা বা জারণ পরীক্ষা, অ্যালকেনের জারণ বিক্রিয়া, অ্যালকিনের। তো ইথিনের সঙ্গে পানি, জায়ামান অক্সিজেন দিয়েছি, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে বিক্রিয়া করাইছি। দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ভেঙে কি তৈরি করবে? ওই যে বলছিলাম হাইড্রোজেন পারঅক্সাইড হবে, হয়ে বন্ধনের সুষম বিভাজন হয়, এখানে ওএইচ, এখানে ওএইচ হবে, এরকম হতে পারে। এর নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ঠিক আছে?
অথবা হচ্ছে ইথেন 1,2 ডাইঅল, ইথেন ডাইঅল বলা যাবে, ইথেন ডাইঅল অথবা ইথিলিন গ্লাইকল তৈরি হলো। আচ্ছা 4 নাম্বারের পরে 5 নাম্বার আসি আমরা। 5 নাম্বার হচ্ছে ইথানল তৈরি করতে চাই। ইথানল কিছুক্ষণ আগেও করে আসলাম, তাই না? তাহলে ইথানল তৈরি করব, কিভাবে করব? কিছুক্ষণ আগে করে আসছি। ইথানল তৈরি প্রস্তুতি কেমন করে করব? CH2 ডাবল বন্ড CH2, ঠিক তো? নাম কি বাবা এটা? ইথিন। ইথিনের সাথে কি যোগ করতে হবে? পানি। মানে পানি নর্মালি বিক্রিয়া করবে না, আমরা এখানে কিছু প্রভাবক ইউজ করেছিলাম, যেমন H3PO4 ফসফরিক অ্যাসিড, সামনে ছিল 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যান্ড 60 অ্যাটমসফিয়ার হচ্ছে কি চাপ। তাহলে ফসফরিক অ্যাসিড প্রভাবক ছিল, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, আর 60 অ্যাটমসফিয়ার চাপ ছিল, তাই না? ফসফরিক অ্যাসিড গ্লাইকল তৈরি, একটা বন্ধন ভেঙে গেছে, তাহলে CH3CH2OH, এর নাম হচ্ছে ইথানল। নাম কি বলছে? তাহলে ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 অ্যাটমসফিয়ার চাপে ইথিনের সঙ্গে যখন আমি পানি যোগ করেছি, বিক্রিয়া করে তৈরি করেছে কি ইথানল। নাম কি? ইথানল। ঠিক আছে, ইথেনের সঙ্গে ফসফরিক অ্যাসিড প্রভাবক 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 অ্যাটমসফিয়ার চাপ দিয়ে পানির সাথে বিক্রিয়া করেছি, বিক্রিয়া করে তৈরি করেছে কি বলেন তো? ইথানল। কথা কি বুঝতে পেরেছেন? ইথানল তৈরি করেছে। তাহলে আমরা 5 নাম্বার বিক্রিয়া আসি। 6 নাম্বারে পলিথিন তৈরি করি। ইথিন থেকে পলিথিন, জানা বিক্রিয়া আপনাদের। পলিথিন হলে কি হবে? CH2 ডাবল বন্ড CH2, এখানে স্যার N সংখ্যক আসবে, স্যার এর নাম হচ্ছে ইথিন। N সংখ্যক ইথিন আছে, তাহলে পলিমারকরণ বিক্রিয়া হবে, বাট এখানে তাপমাত্রার চাপ আমাদের জানা আছে, তাই লিখব 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 অ্যাটমসফিয়ার চাপ। কিছু কিছু জায়গায় কিন্তু 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। আর প্রভাবক যদি বলি, সামান্য হচ্ছে অক্সিজেন। সামান্য অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে যখন বিক্রিয়া হবে, তখন এই যে কি হয়, পলিমারকরণ বিক্রিয়া একদম সহজ। যেখানে স্যার দ্বিবন্ধন আছে না, জাস্ট দ্বিবন্ধনটা ভেঙে যায়, ভেঙে কি হবে? একক বন্ধন তৈরি হবে। তাহলে কেমন হবে যৌগ দেখতে? CH2 বন্ধন CH2, এখানে দুই পাশে দুটো হাত আছে, এখানে N হবে, তাই না? তাহলে এটা হচ্ছে ইথিন। ইথিন থেকে এখানে যেটা পাইলাম তার নাম কি হবে? পলিথিন। ইথিন থেকে যেটা পাইছেন নাম হচ্ছে কি? পলিথিন। তাহলে ইথিন 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 অ্যাটমসফিয়ার চাপে সামান্য অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে যদি বিক্রিয়া করি, তাহলে ইথিনটা ভেঙে উৎপন্ন করবে কি বলেন তো? পলিথিন। কথা কি বুঝতে পেরেছেন? ইথিনের মাঝখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে কি করবে? একক বন্ধনযুক্ত যৌগ তৈরি করবে, পলিথিন তৈরি করবে। তাহলে সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার চাপে ইথিন থেকে কি পাইলাম আমরা? পলিথিন পাচ্ছি। কোথায় বুঝতে পেরেছি? কোনো সমস্যা আছে? ইথিন থেকে আমরা পলিথিন পাচ্ছি, তাহলে আমরা ইথিলিন গ্লাইকল পাইছি, ইথানল পাইছি, পলিথিন পেয়ে গেছে। এবার আরেকটা প্রস্তুতি শিখবো, 5 মানে তৈরি করবো আর কি, সেটা হচ্ছে ইথিন থেকে মিথানল। স্যার মিথানল অথবা মিথানেল, তার মানে কি? ফর্মালডিহাইড না? মিথানল অথবা মিথানল, এখান থেকে তো ফর্মালডিহাইড পাবো, ফর্মালডিহাইডও বলতে পারে। হ্যাঁ, কিভাবে তৈরি করবেন? তৈরি করার মূল প্রসেসটা কেমন? ইথিন CH2 ডাবল বন্ড CH2, জোড়ের নাম কি বলছি আমরা? ইথিন। CH2 ডাবল বন্ড CH2, নাম কি? ইথিন। ঠিক তো? আচ্ছা দেখেন, আমরা যদি এটা এরকম করে না দেখায়, আর দেখাইছি সমস্যা নেই। CH2 দিলাম, যোগ হচ্ছে O3, O3 তে কি হয়? ওজন। যদি ওজন সংযোজন করি না, তাহলে কি হবে একটু দেখে আসবো। ওজন সংযোজন করলে এই শুধু ইথিন না বাবা, অ্যালকিন গ্রুপের যত যৌগ রয়েছে প্রত্যেকটা যৌগের এই ওজন সংযোজন বিক্রিয়ার মেকানিজম সেম। শুধু ওজন কেন, বাকি সবগুলো প্রায় কাছাকাছি, শুধু পলিমারকরণ বিক্রিয়ার প্রভাবক তাপমাত্রা চাপটা চেঞ্জ হয়, বুঝেন নাই? কারণ অ্যালকিন গ্রুপের যৌগ দ্বিবন্ধনযুক্ত যৌগ পলিমারকরণ বিক্রিয়া দেয়, এটা আমাদের জানা রয়েছে। বাট এখানে ওজন যখন সংযোজন করব না, তো ওজন সংযোজন করলে কি বিক্রিয়া সংঘটিত হবে? এই দ্বিবন্ধন আছে না, দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দেখেন কার্বন আছে, কার্বন দুপাশে দুটো হাইড্রোজেন যোগ করছে, এরকম আছে। ভালো করে একটু খেয়াল করবে, ভালো করে। মানে এই যে দুই পাশের অংশ লিখছি, মাঝখানে দুটো বন্ধন লিখতেছি, আপনারা লিখবেন আগে বোঝেন। এই যৌগ আর এই যৌগের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বলেন তো? আছে। তাহলে এই দুটা বন্ধন আছে,
জাস্ট দুপাশে দুটো হাইড্রোজেন ছিল, হাত বাড়াই দিছি। হাইড্রোজেনের জায়গায় যদি CH3 থাকতো তাহলে CH3 লিখতাম, সমস্যা আছে? মূল রিয়াকশনটা হবে কোন জায়গায়? যেখানে দ্বিবন্ধন আছে, বুঝছেন? দেখেন এই যে একটা বন্ধন ধরেন ভেঙে গেল, একটা বন্ধন ভেঙে গিয়ে এর অক্সিজেন যুক্ত হলো, এখন অক্সিজেন অক্সিজেন মাঝখানে আমার বন্ধন তৈরি হচ্ছে। আর মাঝখানে যে বন্ধনটা দেখতে পাচ্ছেন এটাও ভেঙে যাবে, ভেঙে গিয়ে এর অক্সিজেন, এখানে অক্সিজেন হলো। এরকম একটা দেখতে যৌগ হয়, এটা ওজোনাইড বলি আমরা। ওজন সংযোজন বিক্রিয়ার মাঝখানে একটা অংশ, এর স্থায়িত্ব নাই, অস্থায়ী যৌগ তৈরি হবে একটা ঠিকই, কিন্তু মাঝামাঝি কন্ডিশন, এটা ওজোনাইড বলা হয়। ওজোনাইড বোঝা গেছে? ওজন সংযোজন বিক্রিয়ার মাঝখানে ওজোনাইড তৈরি করেছে। এখন দেখেন এইটাকে আমরা জিঙ্কের উপস্থিতিতে শুষ্ক পাতন করব। কার উপস্থিতিতে পাতন করছি? জিঙ্কের উপস্থিতি। আমি এদিকে নিয়ে আসছি একটু। এখানে জিঙ্কের উপস্থিতিতে আমি শুষ্ক পাতন করব। পাতন করলে কি হবে? এখানে ভালো করে একটু খেয়াল করবেন, এই মাঝখানে অক্সিজেন আছে না, এই অক্সিজেনকে জিঙ্ক নিয়ে চলে যাবে। জিঙ্ক যখন নিয়ে ভাগে যাবে তাহলে কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড। আর এই যে ফাটল ধরলো, যার কারণে এই জায়গাতেও এখানে ফাটল ধরে একটুকু বের হয়ে যাবে, এই অংশটুকু আলাদা হবে, ওই অংশটুকু আলাদা হবে। আর জিঙ্ক ওখানে অক্সিজেনকে নিয়ে কি হবে? জিঙ্ক অক্সাইড হবে। এই পাশের অংশ আর এই পাশের অংশ, দুটো অংশ কি দেখতে সেম না? এ সেম কি না? এ পাশে চেয়ার আর ওই পাশে চেয়ার কি সেম না? একই পদার্থের দুই অণু তৈরি হচ্ছে। এ পাশে কি কি আছে বলেন তো? এইচ আছে দুটা, কার্বন আছে একটা, সাথে একটা কি আছে? অক্সিজেন আছে। এটা যদি একটু সাইজ করে লিখতে পারি বা লিখতে চাই, সমস্যা হবে? কার্বন এর দু হাতে দুটো কি আছে? হাইড্রোজেন। ধরেন এই যে কার্বন রাখলাম, এই হাতে একটা হাইড্রোজেন দিলাম, এই পাশে একটা হাইড্রোজেন দিলাম। আর কি মন খারাপ হলো? কেউ বুঝতে অসুবিধা হলো কারো? কার্বনের দুপাশে দুটো হাইড্রোজেন, দুপাশে দিয়েছি তো, বাঁকা করে দেওয়া লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এবার একটু সোজা করি, বাঁকা তো করে রাখছি এতক্ষণ। এখন এই কার্বনের সাথে একটা কি আছে? তাহলে এই অক্সিজেন নিচে না দিকে উপর দিকে দিলে কি কষ্ট পাবেন? কার্বনের সাথে থাকলেই হলো, উপরে দেন নিচে দেন বামে ডানে কোনো বিষয় না। এই যে বন্ধন দুটো ভেঙে গেল, দুটো বন্ধন যখন ভেঙে যায় তখন সেটাকে আমরা অপসরণ বিক্রিয়া বলি, তাই না? অপসরণ বিক্রিয়া যখন হয়ে যায় তখন মাঝখানে নতুন বন্ধন তৈরি হয় না? তাহলে মাঝখানে যদি নতুন বন্ধন তৈরি হয় তাহলে এখানে কি হবে? দ্বিবন্ধন হবে। উপরে অক্সিজেনটা যদি সরে আসছে, অক্সিজেনটা যদি সরে দিয়ে লাগবে, তাহলে দ্বিবন্ধন হবে। এই যৌগ আর এই যৌগ কি একই অংশ না? এ পর্যন্ত সিয়ারা দেখেন না, সামনে 2 দিলেন, ব্যালেন্স করতে হয় না, তারপর আমরা 2 দিয়ে দেখানোর চেষ্টা করছি দুটো একই উপাদান তৈরি হয়েছে, জিঙ্ক অক্সাইড। স্যার এই COH নাম কি বলবেন? নাম কি বলবেন? মিথানল। অ্যাটেন্ডেন্স হয়েছে আপনাদের? নাম কি বলবো? মিথানল। ওকে, বা ফর্মালডিহাইড অথবা মিথানেল, এই তো এর তৈরি হলো। এখন দেখেন যদি ইথিন না হয়ে প্রোপিন হতো, পারতেন না? এ প্রোপিন হলে কি দুপাশে একই তৈরি হতো? খেয়াল করে, দুপাশে কি সেম হতো? প্রোপিন হলে কার্বন থাকতো 3টা, দ্বিবন্ধনের এক পাশে কার্বন থাকতো 2টা, আর এক পাশে থাকতো কয়টা? একটা। যখন 2টা থাকতো তখন তৈরি হতো ইথানল, আর এক পাশে থাকলে কি এক পাশে মিথানল, দুটো যৌগ তৈরি হতো। আর যদি 4টে কার্বন থাকতো বাট মাঝখানে দ্বিবন্ধন, 2 কার্বনের মাঝামাঝি, দুটো পার্ট দেখতে একই রকম, তাহলে আমরা তৈরি করতে পারতাম কি? ইথানল। বুঝছেন? ওজনীকরণ বিক্রিয়াটা কিন্তু মাথায় রাখবেন স্যার, কাজে লাগবে। MCQ তো প্রচুর আসে। তো MCQ তো আসার সময় খেয়াল করবেন কোন যৌগ দিয়েছে, সেই যৌগের দুই পাশে কার্বন যে কটা আছে দ্বিবন্ধনটা ব্যাঙ্গে দুটো অ্যালডিহাইড হবে, এই পাশেরটা অ্যালডিহাইড হবে, ওই পাশেরটা অ্যালডিহাইড হবে। কিন্তু মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে কি? দ্বিবন্ধনযুক্ত যৌগের যে পাশের অংশ বের করতে বলবে। যদি সমান সমান থাকে তাহলে একই যৌগ হবে, যদি দ্বিবন্ধন দুপাশে কার্বন সংখ্যা ভিন্ন থাকে তাহলে দুটো ভিন্ন যৌগ তৈরি হবে। কার্বন একটা থাকলে মিথানল হবে, দুটো থাকলে ইথানল হবে, তিনটে থাকলে কি হবে? প্রোপানল, চারটে থাকলে বিউটানল। এর বেশি আসবে না। 3 কার্বনটা দেখবেন। আচ্ছা, 3 কার্বন দেখা তো আমার কাছে কোনো বিষয় না, আপনার কাছে অনেক কিছু হতে পারে, কিন্তু আমার কাছে কোনো বিষয় না। কেন নয় জানেন তো? আমি খালি মিশা বার দিব যে। ওকে, আচ্ছা এখানে কি করবেন? একটা হাতে এই যে কার্বনের সাথে একটা এইচ আছে, একটা কি আছে? CH3। মাশাআল্লাহ। এখন এই 2টা দিব না খালি স্যার, এই 2টা দেওয়া যাবে না। এখানে যাই কি করবেন? এখানে একটু মিশা দিয়ে, জায়গা কম তো, এই অংশটুকু আলাদা হবে, তাহলে এখানে কি থাকবে? CH3 ফাইন। আর এর সাথে একটা এইচ আছে, কার্বন আছে, কার্বনের পাশে একটা এইচ আছে, আর ডাবল বন্ড হলো। নাম কি হয়েছে? এর নাম কি? ইথানল। নাম কি? ইথানল। যোগ, যোগ কি হবে? দুপাশে দুটো এইচ, তাহলে এইচ কার্বন ডাবল বন্ড অক্সিজেন সাথে একটা এইচ আছে, নাম কি রে বাবা?
এর নাম হচ্ছে ইথানল, এর নাম কি হবে? মিথানল। একটার নাম ইথানল, একটার নাম মিথানল। কোথায় কি বুঝতে পেরেছি? একটার নাম মিথানল, একটার নাম হচ্ছে ইথানল। এই তো। আচ্ছা, ভাঙার পদ্ধতিটা দেখাতে হবে না বাবা, পরীক্ষা খাতায় আপনি তো বুঝাচ্ছেন না কাকু। পরীক্ষা খাতা আপনার যা জানেন সেটা লিখবেন, স্যার বোঝে যে কি হয়েছে। আমি আপনাকে বোঝানোর জন্য ভেঙে দেখাইছি। আপনি আপনার খাতায় এরকম করে ভেঙে ভেঙে লিখে রাখেন, ভবিষ্যতে আমার অনুপস্থিতিতে আমার চেহারাটা কোনো ফুসে উঠতে পারে, বুঝলেন? যে স্যার এরকম ভাঙে দেখাইছে। পরীক্ষা খাতায় এরকম ভাঙে দেখালে তো স্যার কাটে দিবে। কবি যে বোঝানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করবেন। পরীক্ষায় হবে হচ্ছে কাটা ছেঁড়া বাদে, বুঝলেন? এমনও নিয়ম এখন কিন্তু নতুন নিয়ম আসছে। আগে আমরা ছোটকালে অঙ্ক করতাম, কাটাকাটির অঙ্কগুলো করতাম, কেটে দিতাম ভাগ করে গুণ করে, বুঝেননি? এখন কিন্তু তা করা যায় না। কাটা যায় তো যাবে, তুমি অ্যান্সার লেখো বাবা, বুঝলেন? তো এরকম অবস্থা সৃষ্টি হয়েছে, কাটাকাটি করা যাবে না। তাহলে আমরা দেখেন কিন্তু ইথিন থেকে আমি বেশ কটা যৌগ তৈরি করলাম না, করছি তো নাকি? আচ্ছা, এখন আমি আপনাদের একটা কাজ দিব, এখনই করবেন নাকি বাসায় গিয়ে করবেন? বাসায় গিয়ে, ভালো, বাসায় ভালো কাজের মানে বিষয়, কারণ হচ্ছে বাসায় যে যুগ কাজগুলো আজ পর্যন্ত দিয়েছি হয়নি, বাসায় পড়াশোনা হয় না। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে আসলে পারবেন কি বা করবেন কিনা। টেনশন নাই, আমি একটা কাজ করি, অলরেডি লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য। হ্যাঁ, এই অংশটুকু দেখার আগে মিশে দিই। আচ্ছা, এইটুকু অংশ যে বিক্রিয়াটা দেখে ফেলেছেন ভালো করেছেন, আমিও মিশে ফেলেছি। এখন লেখেন, এখন যেটা হবে সেটা হচ্ছে এরকম, এই বিক্রিয়াগুলো লিখবেন ফাইন করে। সমস্ত বিক্রিয়ার সামারি আছে এখানে, ছোট করে নিন। এখানে যতগুলো বিক্রিয়া করেছি আমরা, এই আমি করেছি ইথিন দিয়ে, বাট এখানে কি চাইছে বলেন তো? ইথিন দিয়ে করছি, এখানে কি দিছি বলেন তো? প্রোপিন দিছি না? প্রোপিন দিয়ে বিক্রিয়াগুলো দেখেন, তুলে নেন, তুলে নেন, তুলে নেন, ঝটপট তুলে নেন, ঝটপট তুলে নেন।